স্লাইডার বলে একটা সেকশন থাকার কথা। সাইডবার আর ফুটার promo box, header type, menu style, এই স্লাইড দেখেছেন এই দুইটা ইমেজ এখানে অ্যাড করা আছে। আচ্ছা, ভয়েস বলেছে যে এই টেমপ্লেটটা যদি স্লাইডার আপনি চেঞ্জ করতে চান কোথা থেকে চেঞ্জ করবেন। তো আমরা যেটা দেখলাম এটা ভিন্ন ভিন্ন টেমপ্লেটে ভিন্ন ভিন্ন এরিয়াতে থাকে, রাইট। ম্যাক্সিমাম টেমপ্লেটের যে জায়গাগুলোতে আমরা এই অপশনগুলো পেয়ে থাকি এর মধ্যে আছে হচ্ছে অ্যাপিয়ারেন্সের কাস্টমাইজ। হ্যাঁ, আমি যদি কোনো একটা থিমকে টোটালি কাস্টমাইজ করতে চাই তাহলে থিম অ্যাপিয়ারেন্সে যাবেন, এর মধ্যে কাস্টমাইজে যাবেন। এই টেমপ্লেটটা সুন্দর একটা স্লাইডার আছে। এই স্লাইডারের এই যে স্লাইডারটা জেনারেল, এটা হেডার বলা হচ্ছে। সো হেডার এরিয়াতে যদি ক্লিক করি, হেডার এরিয়াতে ক্লিক করলে সাইট ব্র্যান্ডিং, প্রোমো বক্স, হেডার টাইপ, মেনু স্টাইল, স্লাইডার, রাইট। মানে হেডারের ভিতরে অনেক কিছু আছে, সে জায়গাগুলো আমরা চেঞ্জ করে ফেলতে পারি। বাট স্লাইডারে আসলে আপনারা যদি দেখতে পান, স্লাইডারে আসলে আপনারা দেখবেন ফার্স্ট স্লাইডারে আপনি কি বসাবেন, একটা ইমেজ দেওয়া আছে। চেঞ্জ ইমেজ করা যায় না? চেঞ্জ ইমেজ করা যায়। হ্যালো, মানে কি হয়েছে? এই টেমপ্লেটার স্লাইডারে 5টা ইমেজ দেওয়ার অপশন আছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম 5টা ইমেজ দেওয়ার অপশন আছে। এখানে বলা হচ্ছে দ্য স্লাইডার সাপোর্ট আপ টু 5 ইমেজ। হ্যাঁ, রিকমেন্ডেড সাইজ 830 বাই 550, 830 বাই 550। ইফ দ্য স্লাইডার মেনু ইজ enabled and 1140 is 600 if the slider menu is disabled। মানে এই মেনুটা যদি enable disable হয় সেক্ষেত্রে ইমেজটা হয়ে যাবে কি 1140 বাই 600। সো এই হাইটেরও ইমেজ দেওয়া যেতে পারে। এখানে যেরকম আছে যে একটা ইমেজ আমি রিমুভ করে দিলে রিমুভ হয়ে যাবে। আমি যদি এখানে সিলেক্ট করি নতুন ইমেজ, সেই নতুন ইমেজটা চলে আসবে। আমাদের মিডিয়াতে ইমেজ বলতে এই ইমেজটাকে যদি সেখানে ইনসার্ট করি, ফর এক্সাম্পল আমি ইনসার্ট করলাম, ঠিক আছে, লিঙ্ক ফর দিস স্লাইডার। আমি যদি ক্লিক করি কোথায় যাবে, রাইট, সেই অপশনটা এখানে এই যে চলে আসছে ইমেজটা। খেয়াল করেছেন যে নতুন ইমেজটা চলে আসে, সেভ অ্যান্ড পাবলিশ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে এই ইমেজটা দেখ, হ্যাঁ ফটোশপ দিয়ে ঠিক করে নিতে, ইমেজের মধ্যেই আছে যে লেখাগুলো আসে সেগুলো ইমেজের মধ্যেই আছে, ফটোশপ দিয়ে বানিয়ে নিতে হবে। আচ্ছা, এটা গেল একটা অপশন যেটা দিয়ে আপনি স্লাইডার ম্যানেজ করতে পারছেন। অ্যাকচুয়ালি টেমপ্লেট এডিটিং অ্যান্ড কাস্টমাইজেশনে এটা অত্যন্ত একটা ইম্পর্ট্যান্ট পার্ট। আমরা থিম কাস্টমাইজেশনে গিয়ে কোডিং ছাড়াই, থিম কাস্টমাইজেশনে গিয়ে কোডিং ছাড়াই আমরা একটা থিমের অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারি, ঠিক আছে। ফার্স্ট থেকে যদি আমরা চেঞ্জ করতে যাই, অ্যাক্টিভ থিম দ্য শপ, আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই পারবো। আমি জেনারেল সেটিংসে যাই, জেনারেল সেটিংসে গিয়ে যে লোডিং একটা কথা বলা আছে যে প্রিলোড টেক্সট, এরকম একটা লোডিং দেখাবে, সেটা লোডিংয়ে থাক। কাস্টমাইজেশনে গিয়ে আমরা যদি হেডার এরিয়া বলি, যে হেডার এরিয়া সাইট ব্র্যান্ডিং, সাইট ব্র্যান্ডিং এখানে বলা হচ্ছে কি ই কমার্স, আরেকটা ট্যাগ লাইনে বলা হচ্ছে জাস্ট আনাদার ওয়ার্ডপ্রেস
সাইট, আমি আপলোড ইউর লোগো, আমি এখানে আমার লোগোটা আপলোড করে দিতে পারি। আমি যদি সিলেক্ট করি, আপলোড ফাইল বলি, সিলেক্ট ড্রাইভ ডেস্কটপ 15, আচ্ছা বলে যাচ্ছি, ভালো ট্রেনিং এ যাচ্ছি, এই লোগোটা পাওয়া যাচ্ছে না। কোডিং করতে হয় না, ওখানে গিয়ে কাজ করতে হচ্ছে। মোড়ের মধ্যে না, ইমেজ দেখতে চাচ্ছি, যখন সাইট ডিরেক্টরিতে সাবমিট করা হয়েছে তখন কাজ করতে হচ্ছে, এটা এসইওর কাজ। তো আমি সিলেক্ট করছি ডেস্কটপ থেকে টিটি, সিলেক্ট হলো, এটাকেই সিলেক্ট করলাম, চুজ ইমেজ। তাহলে এখানে আমার আপলোড ইমেজ এই অপশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করেছেন? তখন আর ট্যাগলাইন আর সাইট নেম শো করছে না, আমার এখানে ডিসপ্লে করছে কি, ব্রাউজারে ডিসপ্লে করছে আমাদের লোগোটা। আচ্ছা, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। এবং লোগো সাইজ, ম্যাক্স হাইট অফ দ্য লোগো ডিফল্ট 80 পিক্সেল। আমি যদি বড় করতে চাই, এটা নিচে নেমে যাচ্ছে, যদি বড় করি এটা কিন্তু এটা নিচে নেমে যাচ্ছে, খেয়াল করেছেন? আচ্ছা, সাইট আইকন, এটা হচ্ছে ফেভ আইকন, এই যে এখানকার ফেভ আইকনটা। এখন আমি টেমপ্লেটিং এর উপরে কিন্তু ক্লাস শুরু হয়েছে। হ্যাঁ, টেমপ্লেট কাস্টমাইজ একটা কিভাবে করতে হয় সে বিষয়টা কিন্তু আমি দেখাচ্ছি। লাস্ট ডেতে আমার যেটা আলোচনা করার বিষয় ছিল সেটা হচ্ছে যে লেফট বারে সেটিংস আছে না, টুলস আছে, ওই বিষয়গুলো আজকেও একটা সময় দেখিয়ে দিব। নেক্সট ডে লাস্ট ডেতে কেউই আসেন নাই, ওকে, যুক্তি সাপেক্ষে কিনা সেটাও বলা যাচ্ছে না। আর ওয়ার্ডপ্রেসের ক্লাসে আজকে প্রথম দেখা যাচ্ছে শিশিরকে, শাহরিয়ারকে, রাবার তো নাই, রাবার তো প্রথম 2-3টা ক্লাস করেছে, তারপর থেকে ওর কোনো খবর নেই। আচ্ছা, ফেভ আইকনটা জেনারেট করার জন্য ফেভ আইকন, ফেভ আইকন জেনারেটর, ফেভ আইকন জেনারেটরে আপনাদের কাছে তো এই অবস্থাটা আছে, প্রজেক্টের আছে না সবার কাছে? আচ্ছা, ফেভ আইকন জেনারেটরে যাচ্ছি। ফেভ আইকন জেনারেটরে গিয়ে আমি ব্রাউজ করে আমার ডেস্কটপের ওই ছোট্ট, নর্মালি কি হয় লোগোটাই কি ফেভ আইকন করা হয় না ছোট্ট করে আইকন দেখানোর জন্য, ওই লোগোটাকে আপলোড করে আমি ক্রিয়েট ফেভ আইকন বলছি, সরি ভুল হয়েছে, ক্লোজ করে দিচ্ছি, 16x16 হতে হবে, আমার এত বেশি দরকার নেই।
generate another favicon আমি সিলেক্ট করছি কি 16/16 একটা আইকনই আমার দরকার আমি ব্রাউজ করে আমার আইফোন তারপরে ম্যাক বা অন্যান্য ভার্সনের জন্য অ্যান্ড্রয়েড এগুলোর জন্য আইকনের দরকার নেই আমার শুধু ওয়েবের জন্য হলেই হলো আমার একটা আইকন তৈরি করেছে সে ডাউনলোড করছি আইকনটাকে খুব ছোট্ট একটা আইকন 1.1 কিলোবাইটের হ্যাঁ ফাইলটা সেভ করছি ডেস্কটপে এবার এখান থেকে নিয়ে নিচ্ছি সিলেক্ট করে আপলোড ফাইল সিলেক্ট ডেস্কটপ এই যে ফেভ আইকন দেখেছেন খুবই ছোট্ট এই ফেভ আইকনটা খুবই ছোট একটা আইকন এখানে ফেভ আইকন দেখা যাচ্ছে আমি সিলেক্ট করে দিলাম ক্রপ ইমেজ আসলো কেন আমি সিলেক্ট করছি ফেভ আইকন আইকনটা দেখাচ্ছে না কেন সিলেক্ট ক্রপের দরকার নেই ক্রপ করতে বলছে কেন crop image error cropping your image crop করতে বলবে কেন আমাকে আমি আবার আপলোড করি হ্যাঁ হয় ইমেজটাকে পাচ্ছে না কেন ফেভ আইকনটা না পাওয়ার কারণ কি ক্রপ করতে বলছে কেন এই যেখানে এরকম আসবে ক্রপিং বলে চুপ করে আছে প্রিভিউ এরকম দেখানোর কথা The site icon is used as a browser and icon must be squared and at least 512 pixel width and tall ও আচ্ছা তো ডিরেক্ট আইকনকে নেয় না আর কি হ্যাঁ সো ওইটাকেই ক্রপ করে এটাকে ক্রপ করতে বলছে বাট এটাকে ক্রপ করলে কি হলো ক্রপ করে নিচ্ছে এটাই হ্যাঁ ওইটাই ফেভ আইকন হিসেবে আসে ঠিক আছে তাহলে এটা আমরা কি কি দেখলাম যে ব্র্যান্ডিং এর এখানে আমি যে কোনো কিছু যদি লিখি সেই লেখাটা আসবে অথবা যদি আমি লোগো বসাই লোগোটা আসবে ম্যাক্সিমাম কেসে কি দেখা যায় লোগোটাই তো দেখা যায় তো সেভ এন্ড পাবলিশ যদি বলি এবার সাইটটাতে যদি যাই এই যেমন লোগোটা এখানে আসছে এখানেও আইকনটা চলে আসছে আচ্ছা তাহলে কাস্টমাইজেশনের সাইট ব্র্যান্ডিংটা গেল রাইট সাইট ব্র্যান্ডিংটা আমরা দেখলাম এবার কাস্টমাইজেশনে যাচ্ছি কাস্টমাইজেশনে হেডার এরিয়ার কি আছে সাইট ব্র্যান্ডিং প্রোমো বক্সগুলোতে কি আছে FA rocket this free shipping তাই না box 1 text box 2 FA money friendly price এই যে প্রোমো বক্সগুলো কিভাবে দেওয়া আছে প্রোমো বক্সগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন চাইলে এগুলোকে প্রোমো বক্স বলা হয়
সো প্রোমো বক্সগুলোকে আপনি চাইলে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। এই এখানে দেওয়া আছে, ইউ ক্যান ফাইন্ড ফুল সেট অফ অ্যাভেলেবল আইকন হিয়ার। এই যে আপনি যদি এখানে যান, আরেকটা সমস্যা আছে, আমি বলবো। হ্যাঁ বলেন। এই ভিডিওটা যখন আমার কম্পিউটারে দিই, তখন যে অর্ধেক স্ক্রিন কিংবা 4/3 আসলে আরেকবার হাইট হয়ে থাকে, মানে ওটা শো হচ্ছে না। আচ্ছা, না ওইটা হচ্ছে যখন ভিডিওটা করতে করতে এর বয়সটা বেড়ে যায়, তখন দেখা যায় যে আস্তে আস্তে করে সে ফুল স্ক্রিনটা নিতে পারে না, রাইট? এটা ট্রায়াল ভার্সন, তো এখন এটা দেখাচ্ছে ফুল স্ক্রিনই, দেখতে পাবেন ফুল স্ক্রিনই পাচ্ছেন। সো এখান থেকে ফন্টাসাম থেকে আপনারা কিন্তু এই যে আইকনগুলো কালেক্ট করতে পারেন, রাইট? হ্যাঁ, জাস্ট ফন্টাসাম থেকে আপনি এখানে যা বসাবেন, এই যে লাইক আপনি এফ এ রকেট বলছেন, ফ্রি শিপিং, হ্যাঁ, ফ্রি শিপিংটা আপনি এফ এ রকেটের জায়গায় অন্য কিছু বসাতে যাচ্ছেন, কি বসাতে যাচ্ছেন একটু বলেন, আমরা ফন্টাসাম থেকে সেটা নিয়ে যাই। জাহাজের আইকন। হ্যাঁ, ফ্রি শিপিং তো জাহাজ, জাহাজ, কার্গো, কার্গো, সি, তাই না? এখানে কি কার্গো আছে? কার্গো নাই। কিন্তু আমরা চাইলে আমরা নিজেরা ইমেজ কাস্টমাইজ করে নিতে পারবো না, এখানে ওই ফন্টাসাম থেকেই দিতে হবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে? হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ হ্যাঁ, আপনি শুরু করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ পারবেন। হ্যাঁ 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 হ্যাঁ, জি ঠিক আছে, পারবেন। ওকে, জি ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো। আচ্ছা, আমাদের এখানে ডিফল্ট আছে কি? রকেট আছে। কি দিতে বললেন? প্লেন কোথায় আছে? এফ এ। হ্যাঁ হ্যাঁ, পি এল এ এন ই। ওই চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করেছেন? হ্যাঁ, ফন্টাসাম দিয়ে আপনি চেঞ্জ করতে পারছেন। সো প্লেন, আইকন মানি, আইকন ক্লকও। সো আমি যে জায়গাগুলো চেঞ্জ করলাম, বিশেষ করে হেডারের এই দুটো অপশনে একটু চেঞ্জ করে ফেলেন। আপনার কাছে টেমপ্লেট নেই আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এটা করে ফেলেন, লোগোটা চেঞ্জ করেন, ফেভ আইকন চেঞ্জ করেন, আর এই তিনটে আইকনই চেঞ্জ করেন। আচ্ছা দেখেন, আমরা তো আইকনগুলো চেঞ্জ করতে পারবো, টেক্সটগুলোও চেঞ্জ করতে পারবো, তাই না? ফন্টাসাম ইউজ করে ফন্টাসামের যে লিঙ্ক দেওয়া আছে এখানে, ওখান থেকে ওয়েবসাইট থেকে ফন্টাসামের যে আইকনগুলো আছে সেটা এখান থেকে কপি করে পেস্ট করে দিলেই চলে আসবে আর কি। আচ্ছা, এটা গেল। না না, এখান থেকে দেওয়ার কোনো স্কোপ নেই, ফন্টাসাম থেকেই দিতে হবে। সো কাস্টমাইজেশনে আমরা হেডার নিয়ে কাজ করছিলাম, হেডার টাইপ। এবার হেডার টাইপের জায়গায় হোম পেজ হেডার টাইপ, ফুল হেডার এরিয়া, টপ বার, সাইড মেনু এবং স্লাইডার থাকবে। ফুল হেডার এরিয়া, অনলি টপ বার। আমি দেখেন যদি বলি যে আমার এই টেমপ্লেটে হেডার টাইপটা কিভাবে হবে সেটা আমি ঠিক করে নিতে পারবো। হোম পেজ হেডার টাইপ, হোম পেজে কি হবে? প্লিজ নোট দ্যাট দিস অ্যাপ্লাইজ অনলি হোয়েন ইউ হ্যাভ সেট স্ট্যাটিক ফন্ট পেজ। আমরা স্ট্যাটিক ফন্ট পেজ সেট করেছি না? আমরা তো জেনারেল থেকে স্ট্যাটিক ফন্ট পেজ সেট করেছি।
সো স্ট্যাটিক ফ্রন্ট পেজে আমি কি অনলি টপ বার দেখতে চাচ্ছি এরকম? আমি যদি এরকম দেখতে চাই তাহলে অনলি টপ বার, আর যদি স্লাইডার সহ দেখতে চাই তাহলে দিস ফুল হেডার, রাইট? দ্বিতীয়ত হচ্ছে সাইড হেডার টাইপ। সে অন্যান্য পেজগুলোর জন্য কি হবে? আমি যদি আমাদের এই সাইটটার অন্যান্য পেজগুলোতে যাই, মনে করেন আমি কোনো একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটার ডিটেলে যাচ্ছি, তখন কিন্তু সাইড বার নেই, আছে স্লাইডার আছে, তখন কিন্তু স্লাইডার নেই, কারণ এখানে বলা আছে যে অনলি টপ বার। অন্যান্য পেজের জন্য অনলি টপ বার, হোম পেজের জন্য ফুল হেডার। এটা বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছেন? আমি কিন্তু একটু একটু করে প্র্যাকটিস টাইম দিব। সো হেডার টাইপ হলো মেনু স্টাইল। মেনু স্টাইলটা কেমন হবে? মেনু স্টাইল ইনলাইন, সেন্টার্ড, এটা কিন্তু ইনলাইনে আছে। এই যে মেনুগুলো কোথায় চলে গেল? রাইট সাইডে ইনলাইন ছিল না, এখন এটা সেন্টারে চলে গেছে। আর টপ বার প্যাডিং 30 পিক্সেল বলা হচ্ছে। প্যাডিং 30 পিক্সেল বাড়ানোর সাথে সাথে কি হচ্ছে একটু খেয়াল করেন। যখন আমি প্যাডিং বাড়াচ্ছি, ওই যে উপর থেকে জায়গাটা সরে যাচ্ছে, উপর থেকে জায়গাটা সরে যাচ্ছে না, টপ বারের জায়গাটা সরে যাচ্ছে। সো এটাও কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এটা কত ছিল? 30, বোঝা যাচ্ছে? আর এটা ছিল মূলত ইনলাইন, সো আমরা ইনলাইনে রাখলেই বেটার লাগছে, তাই না? এই স্টাইলটাই বেটার মনে হচ্ছে, জেনারেল যেটা বলা আছে। সো আমি যে চেঞ্জটা করেছিলাম সেভ করে দিলাম। এরপর ব্যাকে যাচ্ছি, মেনু স্টাইলটা আমরা দেখলাম, স্লাইডারটা আমরা আগেই দেখেছি, তাই না? স্লাইডারটা আমরা আগে দেখেছি না? সাইড ব্র্যান্ডিং দেখেছি, সাইড মেনু, এই যে এই মেনুটা। এখানে বলা হচ্ছে টু কনফিগার ইউর সাইড মেনু, go to appearance menu, create a menu and assign into the side menu position। ঠিক আছে, আমরা যদি এই সাইড মেনুটা তৈরি করতে চাই, the side menu only show up if your slider is active। আমার স্লাইডারটা যদি অ্যাক্টিভ থাকে দেন সাইড মেনু শো হবে। হাইডিং দ্য মেনু মক্স দ্য স্লাইডার ফুল উইথ, হাইড দিস সাইড মেনু। আমি যদি আমার স্লাইডারের ফুল উইথ চাই, আমি কিন্তু আমার সাইড মেনুটাকে হাইড করে দিতে পারি। না, ইউজ করতে পারবেন না, এই সাইড মেনুটা শুধু এখানেই রাখা সম্ভব, এই টেমপ্লেট। যেহেতু এটা টেমপ্লেটের অংশ, এটা চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, ওখানে ওনাকে টেমপ্লেট তৈরি করে দিতে হবে, অথবা আপনার কোডে গিয়ে এই টেমপ্লেটের এই সাইড মেনুটা এখান থেকে আপনি যদি সাইড বারে রাইট সাইডে চান, তাহলে হয়তো রাইট সাইডে করা যেতে পারে। কোড থেকে ওটাকে স্টাইল থেকে চেঞ্জ করে সেটা আপনাকে করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বলছে, টু কনফার্ম ইউর সাইড মেনু, গো টু অ্যাপিয়ারেন্স মেনু, ক্রিয়েট মেনু অ্যান্ড অ্যাসাইন ইট টু দ্য সাইড মেনু পজিশন। আমি যদি নতুন করে একটা মেনু এখানে দিতে চাই, সেই মেনুটা কোথা থেকে বানাবো? মেনু বার থেকে তৈরি করবো। এই যে কনফিগার ইউর সাইড মেনু, গো টু অ্যাপিয়ারেন্স মেনু, ক্রিয়েট এ মেনু অ্যান্ড অ্যাসাইন ইট টু দ্য সাইড মেনু পজিশন। আমরা কিন্তু মেনু তৈরি করতে শিখেছি, আর সাইড মেনু পজিশনে যদি আমরা এটা দিয়ে দেই তাহলে সেটা এখানে চলে আসবে। সো আমরা এটা একটু চেক করে নেই, সাইড বার মেনু। সো এটা ছিল কি আমাদের হেডার এরিয়ার টপিকগুলো। সো আমি যদি এবার যাই লিভ পেজ, এই যে এখানে কিন্তু অ্যাপিয়ারেন্সের মধ্যে কি আছে? মেনু আছে না? তো মেনু থেকে আমরা যদি একটা মেনু তৈরি করি, মেনু নেম, ক্রিয়েট মেনু, আমি মেনু নেম বলছি মাই মেনু, আমি ক্রিয়েট মেনু বলেছি, নতুন একটা মেনু নিয়ে আসছি। মেনু সেটিং, এই যে আমি বলছি সাইড মেনু, এটা সাইড মেনুতে যাবে, ঠিক আছে? আমরা সাইড মেনুতে তো দিলাম। এখন এই মেনুর মধ্যে কি কি আপনি দিতে চাচ্ছেন? মোস্ট রেটেড, ভিউ অল, সার্চ। মানে আপনার মেনুর মধ্যে আপনি কি কি দিতে চাচ্ছেন? আমি আমার মেনুর মধ্যে
না আমি ইচ্ছে মতো দিতে পারি। এবার এক্ষেত্রে আমি যে মেনুটা তৈরি করলাম, হ্যাঁ মেনুর মধ্যে আমি কি একটা পেজ না কিছু মেনুটা ওখানে শো আসবে না, মেনুতে ক্লিক করলে কিছু আসলো না, মেনুতে ক্লিক করলে মানে যে এখন তো একটা মেনু তৈরি হয়ে গেল তার মেনু আনসারে, হ্যাঁ এবার আমি প্রিভিউতে দেখতে পাচ্ছি। না, এখন মেনুতে আমরা কোনো কিছুই দেই নাই, খেয়াল করেছেন? আমরা মেনুতে জাস্ট সাইড বার মেনু দিয়েছি, বাট কোনো মেনু কিন্তু এখন এই পর্যন্ত অ্যাড করি নাই। সো মেনু যদি এখানে আমরা অ্যাড করি, আমি ধরেন এখানে যাবে হচ্ছে সব, এই পেজটি মেনু বাটন, হ্যাঁ ওই মেনু বাটন অ্যাডে চলে যাক, অ্যাড মেনুতে সব চলে গেল না? অ্যাড মেনুতে সব চলে গেছে। কারণ আমরা এখানে চেক করে দেখি, সেভ দিতে হয় না, এটা অটোমেটিকই চলে আসে। তারপর আমি সেভ করে দেখছি, সেভ মেনু দিলাম, এই যে সব চলে আসছে, খেয়াল করেছেন? কিন্তু আচ্ছা আমার কোশ্চেন যেবার বলি না, এই সবটা তো আমার এটা মেনু না, সবটা হচ্ছে আমার পেজ করা ছিল। হ্যাঁ, আমার শপ নামে একটা পেজ করা ছিল, ওটাই এটা অ্যাকচুয়ালি মোস্ট রেটেড পেজের ভেতরে পেজ করা ছিল। আপনি যদি একটা পেজ তৈরি করেন, সেটা অটোমেটিকের ভেতরে চলে আসবে, মেনুর মধ্যে চলে আসবে, তখন আপনি ওখান থেকে অ্যাসাইন করে দেবেন। আমি কোনো একটা কাস্টম লিঙ্ক, কোনো একটা পোস্ট দিতে চাচ্ছি, মনে করেন আমার হ্যালো ওয়ার্ল্ডের একটা পোস্ট আছে, আমি যদি আমার ওই মেনুতে একটা হ্যালো ওয়ার্ল্ড পোস্ট দিয়ে দিতে চাই, কাস্টম লিঙ্ক দিতে চাই, কোনো একটা লিঙ্ক আমি হাইপার লিঙ্ক আকারে দিয়ে দিতে চাই, অথবা আমার যে ক্যাটাগরি আছে ক্যাটাগরিগুলো যদি দিয়ে দিতে চাই, ঠিক আছে? ভিউ অল, ভিউ অল, আমার মোস্ট রেটেড, মোস্ট ইউজ, সি অল যদি বলি, আমার ক্যাটাগরিজ কি একটা আছে? ক্যাটাগরি তৈরি করা হয় না? তো তাহলে যদি আমরা ক্যাটাগরি তৈরি করি, তাহলে এখানে ক্যাটাগরি চলে আসবে, সেই ক্যাটাগরিগুলো আমি মেনুতে দিয়ে দিতে পারি। হ্যাঁ সেগুলো ক্যাটাগরিতে আমার মেনু নেম হিসেবে থাকবে। হ্যাঁ, মেনু নেম হিসেবে থাকবে, আমি এটা খুব সহজেই দিয়ে দিতে পারি। আমরা তো সাধারণত মেনু তৈরি করতে আমাদের পেজ লিঙ্ক করে দিই। হ্যাঁ, আপনি যা যা চাচ্ছেন সেটাই কিন্তু এখানে করতে পারেন। তারা বলছে যে এটা ফ্রি ফর ইউজ, রাইট? আপনি যদি ওখান থেকে সাইড বারে চেক করে আসেন যে আমরা একটা সাইড বার মেনু অ্যাড করব, তখন যে কোনো মেনু যদি অ্যাড করতে গিয়ে সাইড বার সিলেক্ট করে দেন, তাহলে আগেরগুলো গায়েব হয়ে যাবে, স্ট্যাটিকগুলো, ডাইনামিকটা এখানে চলে আসবে। আচ্ছা, আমি আবার কাস্টমাইজেশনে যাচ্ছি, হেডার এরিয়া গেছে, হোম পেজ সেকশন, সেকশন কন্টেন্ট, সেকশন কন্টেন্টে গিয়ে এখানে শুরুতে বলা আছে অ্যাক্টিভ দিস সেকশন, লেটেস্ট প্রোডাক্ট, নাম্বার অফ প্রোডাক্ট দেখাবে 4টা, কল টু অ্যাকশন, রেডি টু সি মোর, বাটন টার্গেট, ভিজিট আওয়ার শপ, বাটন ইউআরএল নেই, প্রোডাক্ট ক্যাটাগরিজ, লেটেস্ট পোস্ট। আমার বাই ডিফল্ট হোম পেজে এরকম আসে। সো হোম পেজ অ্যাকশনগুলো যদি দেখি, এই যে আমার শপ, আমার যদি এখানে লেটেস্ট প্রোডাক্ট থাকে তাহলে লেটেস্ট প্রোডাক্ট চলে আসবে ফার্স্ট, তারপরে কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন, আমার যদি অন্যান্য প্রোডাক্ট থাকতো তাহলে কল টু অ্যাকশন আসতো। লাইক আমার প্রোডাক্ট এখানে দেখানোর কথা 4টা, নাম্বার অফ প্রোডাক্ট দেখানোর কথা কয়টা? 4টা, আমার আছেই কয়টা? 2টা, 2টা হলে তো আর নিচের এগুলো আসবে না, রাইট? আবার এখানে দেখা যাচ্ছে যে প্রোডাক্ট ক্যাটাগরিজ, আপনি কিন্তু নাম্বার অফ ক্যাটাগরিজ এখানে 3টা শো করবে। আমরা যদি 4টা প্রোডাক্ট থাকে, তারপরে এখানে চলে আসবে এই অংশটা, কল ফর, কল টু অ্যাকশন, যে লাইক আর ইউ রেডি টু সি মোর, ভিজিট আওয়ার শপ, ক্লিক করলে ওখানে চলে যাবে। আচ্ছা, এরপরে যেটা আছে প্রোডাক্ট ক্যাটাগরিজ আসবে, লেটেস্ট পোস্ট যদি থাকে, আমাদের যেহেতু লেটেস্ট পোস্ট নাই, তাহলে লেটেস্ট পোস্ট আর কিন্তু শো করছে না, লেটেস্ট পোস্টও চলে আসবে। সো এই কনফিগারেশনটাই। তারপরে সেকশন ভিতরে সেকশন অর্ডার, কোনটা কোথায় দেবেন, লেটেস্ট প্রোডাক্ট, কল অন অ্যাকশন, প্রোডাক্ট ক্যাটাগরিজ, লাস্ট পোস্ট। আপনি যদি চেঞ্জ করে করে দিতে চান সেকশনগুলো, যে লাইক আমি লেটেস্ট প্রোডাক্টকে আমি সেকশন 1-এ দিতে চাচ্ছি লেটেস্ট পোস্ট, এখানে কিন্তু লেটেস্ট পোস্ট নাই, এই জন্য কোনো চেঞ্জ আসে নাই, খেয়াল করেছেন? সেকশন 1-এ লেটেস্ট পোস্ট নাই। কল টু অ্যাকশন, প্রোডাক্ট ক্যাটাগরিজ, কিন্তু চেঞ্জ করার চেষ্টা করছে, বাট আমার এই অ্যাকশনগুলো নাই বলে কিন্তু সেটা সে ডিসপ্লে করাতে পারছে না, ঠিক আছে? আচ্ছা, সো আমি সেভ করছি না। তারপরে সেকশন স্টাইল, আমি যদি সেকশন স্টাইল দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, লেটেস্ট প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড কালার কি করা আছে? হোয়াইট,
সো সেট কালারে যদি যাই, ফর এক্সাম্পল আমি একটা ব্ল্যাক করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক আর টেক্সট কালার হোয়াইট। কই আমার লেটেস্ট প্রোডাক্ট? এগুলোই তো আমার লেটেস্ট প্রোডাক্ট, এটা তো আমার সব, তাই না? সেভ, সেভ হয়েছে। একটা প্রোডাক্ট দেখাচ্ছে, এই প্রোডাক্ট ক্যাটাগরি গুলো এখানে দেখাচ্ছে। হয়ে দেখাচ্ছে, এটার ইফেক্ট কিন্তু আসে নাই, আসছে। আমি যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলাম সেই চেঞ্জটা কিন্তু ইফেক্ট করে না এই টেমপ্লেটে, রাইট? সো এই ফিচারটা কিন্তু পারফেক্টলি কাজ করছে না। মানে কাস্টমাইজেশন হোম পেজ সেকশনটার মধ্যে সেটা গরমিল আছে, যে সেকশন কন্টেন্ট, সেকশন অর্ডার, সেকশন স্টাইল, আমরা কিন্তু চাইলে সেটা করতে পারি। জাস্ট আমাদের দুইটা প্রোডাক্ট আছে তো, এবং লেটেস্ট প্রোডাক্ট বলতে আজকে কোনো প্রোডাক্টকে অ্যাড করেছে সেটা কিন্তু আসছে না, কিন্তু জাস্ট সব প্রোডাক্ট দেখাচ্ছে। তারপরে হচ্ছে কোনো অ্যাকশন অ্যাড করা হয় নাই, কোনো পোস্ট অ্যাড করা হয় নাই। আপনাদের আপনারা একটা কাজ করেন তো, 5টা প্রোডাক্ট অ্যাড করেন তো, 5টা প্রোডাক্ট আর একটা পোস্ট, 5টা প্রোডাক্ট অ্যাড করে ফেলেন আর একটা পোস্ট তৈরি করেন। দেখেন এখনো বেশ কিছু সেটিংস এখানে বাকি আছে না, ব্লগ অপশনস, ভিডিওটা রান করলাম। দেখেন ফুল উইথ সিঙ্গেল পোস্ট, কোনো যদি ব্লগ থাকতো তাহলে ফুল উইথ সিঙ্গেল পোস্ট আসতো। আমার এখানে কিন্তু কোনো ব্লগ নেই, তাই না? কোনো ব্লগ পোস্ট করি নাই। আমি একটা কাজ করি, আমি একটা ছোট্ট ব্লগ পোস্ট করি। আমি যেমন যে যখন সাইড মেনুটা তৈরি করলাম না, এখন মেনুগুলোতে ক্লিক করলে একটা অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে, মানে আমি দেখছি ওই পেজের মধ্যে স্লাইড বারের জায়গায় ওটা সেটা করতে গেলে আপনাকে কাস্টমাইজ করতে হবে অনেক। আমি অ্যাড নিয়ে যাচ্ছি,
আমরা কিন্তু মিডিয়া হিসেবে অডিও ভিডিও সবই রান করাতে পারি, আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি। পাবলিশ করে দিলাম, আমার একটা পোস্ট হয়েছে। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফুল লেন্থ পোস্ট, আমাদের কিন্তু এখানে কোনো পোস্ট দেওয়ার জায়গা নেই বা পোস্ট ডিসপ্লে করার অপশন নেই, তাই না? সিম্পল পেজ, এটা একটা পেজ হিসেবে আছে, এটা সিম্পল পেজ হিসেবে আছে, বাট কোথাও কিন্তু পোস্ট ডিসপ্লে করার কোনো অপশন নেই। আছে, আমরা যদি মনে করি যে আমাদের একটা মেনু আছে আর ওই মেনুতে একটা পোস্ট অ্যাড করে দিই, আমাদের একটা মেনু আছে মনে করেন, আমি আমার অ্যাডমিন প্যানেলে যাচ্ছি, আমাদের অ্যাডমিন প্যানেলে যে মেনু আছে, ই কমার্সের তো বাই ডিফল্ট একটা মেনু আছেই, আছে না? এখন আমরা অ্যাপিয়ারেন্সের ভেতরে যে মেনু আছে, এর আগেবার একটা মেনু অ্যাড করতে যাচ্ছিলাম, আমি একটা পোস্ট থেকে নিয়ে এই যে পোস্টে একটা নতুন মেনু আসছে না, এটা সিলেক্ট করে অ্যাড করে দিলাম, এখানে চলে আসলো, রাইট? তো এটা ছিল আমার পোস্ট আর একটা হচ্ছে আমার পেজ। সো এই মেনুটা যখন চলে আসলো, আমি সেভ করেছি, আমার হোম পেজে যদি যাই, হোম পেজে গিয়ে এখানে দেখতে পাবো আমার পোস্টটা চলে আসছে। আমি এখানে যদি ক্লিক করি, এই পোস্ট পেজটা কিভাবে দেখতে হবে, ঠিক আছে, কিভাবে দেখতে হবে সেটা অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে যে আমার পোস্ট পেজটা এখানে এভাবে ডিসপ্লে করবে। সো কাস্টমাইজেশনের ওখানে আমরা বলেছিলাম ফুল উইথ সিঙ্গেল পোস্ট। আচ্ছা, মেটা, এটা অ্যাকচুয়ালি এসইওর কাজ। ফিচার্ড ইমেজ, হাইড ফিচার ইমেজ অন ইন্ডেক্স অ্যাক্টিভ আর হাইড ফিচার্ড ইমেজ অন সিঙ্গেল পোস্ট। আমরা যদি কোনো একটা ইমেজ দিয়ে রাখি, জাস্ট প্রথমে শুধু ইমেজ দেখাবে, ফিচার্ড ইমেজটা, ইমেজে ক্লিক করলে দেন পোস্টটা দেখাবে, সেই কাজটাও কিন্তু করা যায়। তো যদি ফিচার্ড ইমেজ দেওয়া যায়, তাহলে এটাও একটু প্র্যাকটিস করতে হবে আমাদের ফিচার্ড ইমেজের ইস্যুটা। ফন্টস, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি কি ধরনের ফন্ট ইউজ করেন, বডি ফন্টস, নেম, স্টাইল অ্যান্ড সেট, কি ধরনের ফন্ট ইউজ হচ্ছে, শরীফ, বডি ফন্ট ফ্যামিলি, ওপেন সান্স অ্যান্ড শরীফ, হেডিং ফন্ট, নেম, স্টাইল, মানে হেডার যেগুলো আছে সেগুলোর ফন্ট, নেম এবং স্টাইল, সাইটের টাইটেল কত সাইটে হবে, সাইটের ডেসক্রিপশন কতগুলো হবে, হেডার ওয়ানের সাইজ কত হবে, 2, 3, 4, 5, 6 এর সাইজ কি হবে, বডি ফন্টের সাইজ কি হবে, সবই কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমাদের বিষয়গুলো সব বুঝতে পারছি যে আমাদের হেডারের ফন্ট কি হবে, টেক্সটের ফন্ট কি হবে, বা ব্লক কোটের ফন্ট কি হবে, আবার ফন্টের সাইজ কত হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে মেনশন করে দিতে পারি। তার মানে ওয়ার্ডপ্রেসে কাস্টমাইজেশন, কোনো টেমপ্লেট যদি কাস্টমাইজেশন করতে চাই, আমরা কোড লেভেলে যাওয়ার প্রয়োজনই পড়ছে না, আমরা সাইটের ভেতরে বসেই কিন্তু অনেক কাস্টমাইজেশন করে ফেলতে পারছি। ফুটার উইজার্ড, কারণ ফুটারে কয়টা উইজার্ড বসবে আমাদের এই টেমপ্লেটটাতে? হ্যাঁ, হুম, দিতে পারবেন না সেটা, না, এর মধ্যে ডিফল্ট। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন যে ফুটারে কোনো উইজার্ড নেই। আমরা একটা কাজ করি, আমরা ফুটারে কিছু উইজার্ড দিয়ে দেওয়ার চেষ্টা করি। উইজার্ডে যাচ্ছি, আমাদের টেমপ্লেটের যে ফুটার 1, 2, 3 বলা হচ্ছে, ঠিক আছে, 1, 2, 3 বলা হচ্ছে। আমি ফুটার 1-এ ক্যালেন্ডার, ফুটার 2-তে কাস্টম মেনু, ধরেন ফুটার 3-তে রিসেন্ট পোস্ট, আমাদের পরিচিত উইজার্ডগুলোই দিলাম।
আমাদের যদি প্রোডাক্টগুলো অ্যাড করি এবং প্রোডাক্টগুলো রেটেড হয়, রিভিউ হয়, কেনা হয়, বিক্রি হয়, আমরা এইটা এগুলো ইউজ করতে পারবো না? রিসেন্ট রিভিউড, রিসেন্টলি ভিউড, টপ রেটেড, এই ক্যাটাগরি মানে এই উইজার্ডগুলো তো আমরা ইউজ করতে পারবো, রাইট? এটা হচ্ছে ই কমার্স রিলেটেড, ও কমার্স রিলেটেড। সো এখন যদি আমরা আমাদের সাইটটাতে যাই, তিনটা ফুটারের জায়গায় আমরা তিনটা ফুটার ইনফ্যাক্ট এখানে দেখতে পাবো। তিনটা ফুটারে ফার্স্টে ক্যালেন্ডার, তারপরে কার্ট আছে, রিসেন্ট পোস্ট আছে। কারণ আমি যদি কোনো একটা প্রোডাক্ট কার্টে অ্যাড করি, কার্টে অ্যাড হয়েছে, দেখেন এখানে কার্টের মধ্যে ডিসপ্লেও করছে, চলেও আসছে। এখন একটা জায়গায় যেটা দেখছিলাম যে ফুটার উইজার্ডে, আমি ফুটার উইজার্ডে ফুটার একটাও রাখতে পারি। খেয়াল করেছেন নিচে নিচে চলে আসছে সব। তার মানে আমার সাইটটা এখন দেখতে কেমন হয়েছে? ভাই যে কার্ডটা যে আমরা অ্যাড যে করলাম, হ্যাঁ, এটা আমরা ফ্রন্ট এন্ড যারা ইউজ তারা আমরা অ্যাড করলাম, কিন্তু অ্যাডমিন প্যানেল যিনি আছেন, হ্যাঁ, সাইট ওনার যিনি, এটা উনি কিভাবে বুঝবেন? বুঝিনি, আবার বলেন। মানে আমি ধরুন এই জিনিসটা পারচেজ করতে চাই, এই জন্য আমি এটা ক্লিক করলাম, হ্যাঁ, তখন আপনার ওখানে কি কোনো নোটিফিকেশন যাবে যে এই ক্লায়েন্ট এটা অ্যাড করছে? হ্যাঁ, দেখেন একটা উইজার্ডই কিন্তু এখানে আসছে। মানে আমি উইজার্ড কয়টা করেছিলাম? একটা। আমার ছিল ডিফল্ট ছিল কয়টা? তিনটা। বাট আমি আমার সেটিংসে গিয়ে কি করে আসলাম? সেটিংসে গিয়ে একটা করেছে, একটাই ডিসপ্লে করছে। দুইটা করলে দুইটা ডিসপ্লে করবে, তিনটা করলে তিনটা ডিসপ্লে। তিনটা পজিশনে কিন্তু তিনটা উইজার্ড দেওয়া আছে, খেয়াল করেছেন? আমি যদি 2 বলি, 7 পাবলিশ, পোস্ট থেকে আসি, লোডিং, এখন এখন ঘটনা হচ্ছে আমার টেমপ্লেটে রাইট সাইড বার আছে কিনা সেটা আগে দেখতে হবে। যদি না থাকে আপনাকে এটা দেয়া যাবে না, বা আপনাকে প্রয়োজনে ক্রিয়েট করে নিতে হবে। যদি টেমপ্লেট ওরকম থাকে হবে, আদারওয়াইজ হবে না। এখানে সাইড বার কয়টা? একটা। ফুটার 1, 2 আর 3 আছে, তার মানে রাইট সাইড বার নাই। বুঝতে পেরেছেন? না, এটা করা যাবে না। তার মানে আমরা অ্যাপিয়ারেন্স কাস্টমাইজেশনের যে বিষয়টা, মেনু আদার্স বিষয়গুলো কিন্তু সহজে ধরতে পারছি আস্তে আস্তে করে। এখন যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোর মধ্যে যে লাইক কালার্স, ফুটার উইজার্ড হলো আমাদের, কালার্স আছে, ব্যাকগ্রাউন্ড আছে, মেনু আছে, উইজার্ড আছে, স্ট্যাটিক ফন্ট পেজ আছে। কালার্স তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে, প্রাইমারি কালার কি হবে, মেনু ব্যাকগ্রাউন্ড কি হবে, মেনু আইটেমস কি হবে, সাইট টাইটেল কি হবে, সবগুলো কালার কিন্তু এখান থেকে দিয়ে দেওয়া যায়। সো আমরা টেস্ট করে করে দেখতে পারবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমি যদি কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে চাই আমার সাইটে, লাস্ট ডেতে কিন্তু মানে 3rd বা 2nd ক্লাসে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করে দেখানো হয়েছে, যে সাইটের ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসে। আমরা এটা এখন আর করছি না। মেনু, মেনুগুলোর মধ্যে আমরা এই যে অ্যাড নিউ মেনু করতে পারি, মেনু লোকেশন, মাই মেনু, ঠিক আছে? সো মেনু লোকেশন যদি বলেন, প্রাইমারি মেনু লোকেশন, উপরে টপ মেনু, আর সাইড মেনু হিসেবে আমরা সাইড মেনুটা দিতে পারি। ওকে, যে মেনু পজিশন আছে মাই মেনু। এখন আমার যে মেনুটা, আমার মেনুর মধ্যে কয়টা মেনু বার আছে? একটা পেজ আছে আর একটা পোস্ট আছে। সেটাকে আমরা যদি রিমুভ করতে চাই রিমুভ করতে পারি। এটা সাইড বার মেনু হিসেবে আছে, প্রাইমারি মেনু করে দিতে পারি, রাইট? এটা এখান থেকে সেটিংস দেওয়া সম্ভব। লাস্টে এসে যেটা আছে সেটা হচ্ছে উইজার্ড, এবং উইজার্ডের এখানে সাইড বার, ফুটার 1, ফুটার 2, ফুটার 3 না আসার কারণ কি? আমরা যেহেতু দুইটা সেট করেছি সেখানে সে দুইটাকেই পাচ্ছে। তো সাইড বারে কি করা আছে? সাইড বারে ও কমার্স প্রোডাক্ট ক্যাটাগরি দেওয়া আছে, এখানে আমি নতুন নতুন উইজার্ড অ্যাড করতে পারি, তাই না? আচ্ছা, এরপরে কি আছে? ফুটার 1-এ কি দেওয়া আছে? ক্যালেন্ডার দেওয়া আছে, নতুন কিছু এখানে অ্যাড করতে পারি বা এখান থেকে রিমুভ করে দিতে পারি, বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি যদি সাইড বার 1-এ অ্যাড উইজার্ডে যাই, এবং অ্যাড উইজার্ডে গেলে আরও কি কি উইজার্ড আছে সেটা কিন্তু আমার এখান থেকে দেখাই দিচ্ছে। বুঝতে পেরেছেন? সো আমি রিসেন্ট রিসিভড এরকম যদি দেই, আমার তাহলে এখানে রিসেন্ট রিসিভড এরকম একটা পোস্ট
আমরা কিন্তু দেখতে পাচ্ছি, খেয়াল করেছেন। সেটাকে যদি সেভ করি, সো ফুটার 1 পজিশনেই তার নিচ দিক দিয়ে তার নিচে আরেকটা উইজার্ড অ্যাড করা গেছে, তার মানে একই পজিশনে একাধিক উইজার্ড দেয়া যাবে, বাট ওরা একবার একটা একটা করে নিচে নিচে আসবে। বোঝা যাচ্ছে? স্ট্যাটিক ফ্রন্ট পেজ, স্ট্যাটিক ফ্রন্ট পেজ ইওর লাস্ট পোস্ট আর স্ট্যাটিক ফ্রন্ট পেজ আমরা কি দিয়েছিলাম? সব। এটা জেনারেল সেটিংস থেকে দিয়েছিলাম। একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট এখানকার জন্য, যেটা আমরা দেখি নাই, এই বিষয়টা একবার একটু দেখে নেই, যেটা ভেরি সিম্পল। সেটা হচ্ছে যে ইউজার, আমরা নতুন নতুন ইউজার এখান থেকে তৈরি করতে পারি। আমি যদি ইউজার যিনি রেজিস্ট্রেশন করেছেন বা ইনস্টল করেছেন সে হচ্ছে কি অ্যাডমিন, আর নতুন ইউজার তৈরি করতে গেলে তাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে রোল। রোল মানে আমি কি ধরনের ইউজার তৈরি করছি তার রোলটা সেট করে দিব, যে অনুযায়ী রোল সেট করব সেই অনুযায়ী সে তার অ্যাক্সেস পাবে, আমার অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস পাবে। মনে করেন সাবস্ক্রাইবার, এটা হচ্ছে ব্লগের জন্য, সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর, এগুলো অ্যাডমিনের জন্য। বাট শপ ম্যানেজার এটা হচ্ছে ও কমার্স ইনস্টল করাতে এটা কিন্তু ডিফল্ট চলে আসে, ঠিক আছে। কাস্টমার ও কমার্স ইনস্টল করাতে নতুন করে চলে আসে। সো আমি যদি কোনো একজন ইউজার তৈরি করি, তাকে যদি সাবস্ক্রাইবার বলি, একটা কাজ আপনারা একটু করে দেখতে পারেন এখন, যেটা হচ্ছে যে প্রত্যেকটা একটা একটা করে ইউজার তৈরি করবেন। আমি সাবস্ক্রাইবারের একজন ইউজার তৈরি করব, ইউজার আইডি আর পাসওয়ার্ড খাতায় লিখে রাখবো। শপ ম্যানেজার তৈরি করব, ইউজার আইডি পাসওয়ার্ড খাতায় লিখে রাখবো। কাস্টমার তৈরি করব, কন্ট্রিবিউটর, অথর, এডিটর এবং অ্যাডমিনিস্ট্রেটর, এই কয়েকটা, তার মানে কয়টা হলো? 7টা ইউজার তৈরি করব এবং 7টা ইউজারের ইউজার আইডি পাসওয়ার্ড লিখে রাখবো। লিখে রেখে এখান থেকে লগ আউট করবো। আমি আছি অ্যাকচুয়ালি সুপার অ্যাডমিন হিসেবে। লগ আউট করার পর প্রত্যেকটা একবার করে লগ ইন করে করে দেখবো কে কি পাচ্ছে। ইউজারের অপশনগুলো একেবারেই, সাবস্ক্রাইবার হলে কিছুই থাকবে না, প্রোফাইল দেখা শুধু। কন্ট্রিবিউটর হলে শুধু পোস্ট দেওয়া যাবে, অন্য কোনো কিছু দেখা যাবে না। অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর বেশ কিছু ফিচার পায়। কাস্টমার যখন আসবে তখন ম্যাক্সিমাম ফিচার পাবে না, ও কমার্সও পাবে না, সে শুধু তার প্রোফাইল অর্ডারগুলো দেখতে পারবে। যখন শপ ম্যানেজার আসবে তখন অলমোস্ট সব কিছুই সে পেয়ে যাবে। তার মানে শপ ম্যানেজার আর অ্যাডমিনিস্ট্রেটর সবই পাবে, বাকিগুলো অন্য কোনো কিছুর অ্যাক্সেস পাবে না। তো 7টা ইউজার তৈরি করি এবং 7বার লগ ইন লগ আউট করে দেখি কে কি করতে পারছে। সেম প্যানেলেই লগ আউট করে লগ ইন করবেন। অ্যাক্সেস লেভেল বিষয়টা কি? আমি যখন কোনো ইউজার তৈরি করছি সেই ইউজারকে আমরা এখান থেকে বলে দিচ্ছি সে কি ধরনের ইউজার হবে আমার সাইটে, রাইট? আমি যখন কোনো একটা ই কমার্স সাইট মেনটেন করছি, আমি সবাইকে তো আর ম্যানেজার বানাবো না, বুঝতে পেরেছেন? আবার আমি যখন কোনো একটা নিউজ পেপার সাইট তৈরি করছি, সবাইকে কিন্তু আমি এডিটর বানাবো না। অথর থাকবে, পাবলিশার থাকবে, আমার সাবস্ক্রাইবার থাকবে, কন্ট্রিবিউটর থাকবে, সব মিলিয়ে আমার ইউজারগুলো মেনটেন হবে। সো এখান থেকে ইউজারগুলো তৈরি করার ক্ষেত্রে কি কি রোল আছে, সেই রোলগুলো সেট করলে কি তার ফিচার পাবে সেগুলো দেখানোর জন্যই কিন্তু বলা হলো যে আমরা 7টা ইউজার তৈরি করি এবং দেখি তারা কি ধরনের ফিচারগুলো এখানে পাচ্ছেন। আমি সিম্পলি একজন খালি শুধু সাবস্ক্রাইবারটা দিয়ে দেখি রোলের চেঞ্জ কি আসে। আমি সাবস্ক্রাইবার হিসেবে কিন্তু ইউজার তৈরি করছি। আমি ইউজার তৈরি করেছি, আমি ছিলাম কিন্তু সুপার অ্যাডমিন হিসেবে, বোঝা যাচ্ছে? ওই যে অ্যাডমিনিস্ট্রেটর একটা রোল আছে না, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। আর আমি যখন এবার লগ আউট করে লগ ইন করবো তখন হবো কি সাবস্ক্রাইবার হিসেবে। সাবস্ক্রাইবার হিসেবে যখন আসবো, সাবস্ক্রাইবার হিসেবে ডেফিনেটলি এখন যে ফিচারগুলো পাচ্ছি ওই ফিচারগুলো পাবো না,
দেন আমি যখন লগ আউট করছি আমার লগ আউট প্যানেলে চলে যাব। হয়ে গেলাম। সাবস্ক্রাইবার হিসেবে যখন আপনি লগ ইন করেছেন তখন কিন্তু আপনি ভিউটা দেখতে পাচ্ছেন, আর কোনো কিছুই কিন্তু পাচ্ছেন না। বিষয়টা বোঝা যাচ্ছে? আর আপনি যখন এখানে লগ আউটের ফিচারটা দিতে হবে, এখানে কিন্তু লগ আউটের অপশনটা নেই, প্লেস করা নাই। অন্যান্য ইউজার হলে অ্যাডমিন প্যানেলে ঢুকে যেত, রাইট? হ্যাঁ, অ্যাক্সেস পাচ্ছে, 2-3টা করে ফিচার পাচ্ছে। তাহলে আরেকটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে, সেটা অ্যাকচুয়ালি যদি আমরা দেখি বা দেখানোর চেষ্টা করি, এটা আমাদের সবারই জানা দরকার। ওয়ার্ডপ্রেসে যখন আমরা কাজ করছি, কোডিংয়ে নেক্সট ক্লাসটাতে চলে যাব। হ্যাঁ, কিভাবে কোড থেকে চেঞ্জ করা যায় সে বিষয়টা দেখব। আমি এখান থেকে কি করতে চাচ্ছিলাম, wp admin টুলস, এখানে টুলসের যে বিষয়টা আছে এর মধ্যে ইম্পোর্ট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে আমি যদি ব্লগার, ব্লগ রোল, বিভিন্ন এই যে ও কমার্স, ট্যাক্স রেট আর কি, CSV ফরম্যাট, ওয়ার্ডপ্রেস, সো আপনার যদি কোনো ওয়ার্ডপ্রেসের ব্লগ থাকে অন্য কোথাও, লাইক wordpress.org-তে, অথবা আপনার ব্লগ থাকে blogger.com-এ, তো সেখান থেকে তার পোস্টগুলোকে আপনি খুব সহজে এখানে ইম্পোর্ট করে নিতে পারেন, অনলাইন টু অনলাইন। ঠিক আছে, ইম্পোর্টিংটা হবে কি অনলাইন টু অনলাইন। এখন আমি লাইক ব্লগারটাতেই যাচ্ছি, ব্লগারটাতে ক্লিক করেছি, ব্লগারটা আমি ব্লগারের যে প্লাগইনটা ইনস্টল করছি। আইটেম ইম্পোর্ট কি, ক্যাটাগরি, পোস্ট আর কমেন্টস, সাথে ইমেজ। সাকসেসফুল ইনস্টল হয়েছে, অ্যাক্টিভ প্লাগইন, রান ইম্পোর্ট। আপলোড ইউর ব্লগার এক্সপোর্ট XML ফাইল অ্যান্ড উইল ইম্পোর্ট দিস, রাইট? আমি যদি ব্লগারে যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে সেখান থেকে আমরা এটা ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবো না, ওখান থেকে এক্সপোর্ট করবে, এখানে এসে কি করব, ইম্পোর্ট করে দিব। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ব্যাচ 15 ক্লাস হচ্ছে। ওকে, কারণ আমি এখান থেকে জিমেলে লগ ইন হয়ে নেই, জিমেলে লগ ইন হলে অ্যাডিশনাল ফিচার পাওয়া যাবে।
এটা আমি আমার জিমেলে লগড ইন। আমি যদি ব্লগারে যাই, এখানে তেমন কোনো ফিচার নেই। আচ্ছা, আমি ইম্পোর্ট করছি, মানে ব্লগার থেকে নিয়ে আসলে পারবো। ওয়ার্ডপ্রেসে যাই, ওয়ার্ডপ্রেসটাকে আমি যদি ইম্পোর্ট করি, ওয়ার্ডপ্রেসের যে প্লাগইনটা সেটাকে আমি ইনস্টল করছি। অ্যাক্টিভ প্লাগইন এন্ড ইনস্টল এবং রান ইম্পোর্টার। এখান থেকেও বলে দিচ্ছে যে আমাকে কি করতে হবে, চুজ করতে হবে ফাইলগুলো, চুজ করে দেখুন আপলোড করতে হবে। তো তার মানে আমি যদি এখান থেকে এক্সপোর্ট করি, একটু খেয়াল করেন, যদি এক্সপোর্টে প্রেস করি, আমার যা যা আছে আমি অল বলে ডাউনলোড এক্সপোর্ট ফাইল বলছি, আমি এক্সপোর্ট করে যদি আপনাকে দিয়ে দিই, আপনি ইম্পোর্ট করে নিলেই হয়ে যাবে। আপনার ওই প্রোডাক্টগুলো সব চলে আসবে। আপনি যেগুলো প্রোডাক্ট অ্যাড করেছেন না, আপনি কয়টা প্রোডাক্ট অ্যাড করেছেন? 5টা। তাহলে ওই প্রোডাক্টগুলো আগে ওই ইয়াতে যান, এক্সপোর্টে গিয়ে আমাকে দিয়ে দেন। আপনি যেহেতু ওয়ার্ডপ্রেসেরটা করেছেন, তো আমি ইম্পোর্ট করব কি ওয়ার্ডপ্রেস ধরে, বুঝতে পেরেছেন? উনি কিছু প্রোডাক্ট অ্যাড করেছেন। এখন আমি যেটা করব, আমি আগে প্লাগইনটা ইনস্টল করে নিলাম। ইনস্টল করার পর যখনই আমি ইম্পোর্টে যাব, তাহলে আমি খুব সহজে আমি ব্লগারে ওয়ার্ডপ্রেসে যদি যাই, ইম্পোর্টে যাই, আমাকে এখন চুজ ফাইল করে আমি এটা আপলোড করে নিতে পারবো। এক্সপোর্ট করতে হবে, হ্যাঁ, আপনি এক্সপোর্ট করে দিয়ে দেন। এক্সপোর্ট যখন করবেন তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, অল কন্টেন্ট, অল কন্টেন্ট, আমার পোস্ট পেজ আপনার যা যা আছে আমি সব চাচ্ছি। হুম, এক্সপোর্ট এক্সেল ফাইলে আসুক, তারপরে দেখেন না কি হয়। সেভ করে দেন, সেভ করে ওই এক্সেল ফাইলটা আমাকে দিয়ে দেন। এক্সাম্পল ফাইল। ওইটা সবাই নিয়ে নিলে আবার ওটা কাজ করবে, বুঝতে পেরেছেন? সুবিধা আছে যে আপনি অনলাইনে করেছেন অথবা লোকালে করেছেন, লোকালে থেকে এক্সপোর্ট করে নিয়ে অনলাইনে কি করে দিলেন, আপলোড করে দিলেন। হ্যাঁ, পেন ড্রাইভে দিয়ে দেন। হ্যাঁ, যা যা আছে মিডিয়া কভারেজ, বাট সব টেমপ্লেটে কিন্তু থাকে না, এক্সাম্পল ফাইল থাকে না। দেখেন, আমি ওনার পেন ড্রাইভে আছে ডাটাটা, সো পেন ড্রাইভের ডাটাটা উনি এক্সপোর্ট করেছিলেন। আমি এখন কি করব, ইম্পোর্ট। আমি ইম্পোর্টে যেহেতু ওয়ার্ডপ্রেস টু ওয়ার্ডপ্রেস করেছে না, সো আমি ওয়ার্ডপ্রেসে গিয়ে চুজ করব, চুজ করে পেন ড্রাইভে যাব। পেন ড্রাইভ থেকে কোন ফাইলটা, একটা এক্সেল ফাইল আছে, ই-কমার্স লেখা আছে, এই যে এটা নিচে, এটা সম্ভবত এটা। ওয়ার্ডপ্রেস ই কমার্স, এই যে এক্সএমএল ফাইল, আপলোড ফাইল অ্যান্ড ইনস্টল। এটা অ্যাডমিন হিসেবেই দিব, তাই না? এটা আমি অ্যাডমিন হিসেবেই দিচ্ছি, মানে কোন ইউজার হিসেবে। সাবমিট করছি। ইনপুট হতে একটু সময় নেবে। নিচে দেখেন ইম্পোর্ট মিডিয়া, বেশ কিছু মিডিয়া ইম্পোর্ট করেছে। ও, ফেল করেছে ইম্পোর্ট মিডিয়া করতে। ইমেজগুলো পায় নাই। ইমেজগুলো শুধু পায় নাই, ফেল টু ইম্পোর্ট মিডিয়া। অল ডান।
দেন 10টা পেজ, 3 কমেন্টস, পোস্ট কিন্তু সব চলে আসছে। মানে আমি যদি সাইটটাতে যাই, যেগুলো বানিয়েছিলেন এই যে মেনুতে চলে আসে। না আমার মেনুটা চলে গেছে, এটা হুম, এরকম। এই যে কম্পিউটার প্রোডাক্ট তৈরি করেছিলেন আপনি, জি স্যার। কম্পিউটার, ল্যাপটপ, স্যামসাং, ইমেজগুলো আসে না শুধু। হ্যাঁ, ইমেজ, ওই যে ইমেজ ফোল্ডারটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা একটু দেখতে হবে যে কেন আসলো না, মিডিয়া টিডিয়া সহ এক্সপোর্ট হওয়ার কথা। না না, অল কন্টেন্টের মধ্যে আপনি শুধু যদি প্রোডাক্ট দেন, শুধু প্রোডাক্ট যেত, হ্যাঁ, বাট এখানে কোনো ইমেজ টিমেজ সিলেক্ট করার অপশন নেই, মিডিয়াগুলো পাত আর কি পায় নাই, এই কারণে প্রবলেমটা হয়েছে। তার মানে একটু বোঝা গেল যে রিসোর্সগুলো কীভাবে ট্রান্সফার করতে হবে, আপনার মিডিয়াগুলো দিয়ে দিতে হবে। এখন মিডিয়া ইমেজগুলো মিডিয়া ফোল্ডারে আছে, ওখান থেকে নিয়ে এসে এখানে মিডিয়া ফোল্ডারে প্লেস করে দিলেই হবে, তাহলেই কিন্তু কাজ করবে। সো এই যে বিষয়গুলো আমরা কিন্তু হ্যাঁ, চলে গেছে। ওকে, সো আপনি কিন্তু কাস্টমাইজেশন করতে পারছেন, আপনি কিন্তু কোডিং এডিটিং ছাড়াই আপনি টেমপ্লেটকে কাস্টমাইজেশন করতে পারছেন, রিসোর্সগুলো ট্রান্সফার করতে পারছেন। সো সেটিংস রিলেটেড কিছু সিম্পল ইস্যু আছে যেগুলো আপনারা কিন্তু নিজেরা দেখলেই পারবেন, বাট এই বিষয়গুলো নিয়ে একটু কথাবার্তা বলবো নেক্সট ক্লাসগুলোর দিকে। এখানে সেটিংসের জেনারেল সেটিংসে আছে সাইটের টাইটেল, ট্যাগলাইন কী হবে বা সাইটের ইউআরএল কী হবে, সেগুলো কি আমরা চেঞ্জ করতে পারি না? ডেফিনেটলি পারি। তারপরে রাইটিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে, যে প্রথমে বাই ডিফল্ট চলে যাবে আনক্যাটাগরাইজে, যখনই কোনো কিছু লেখা হবে যদি কোনো ক্যাটাগরি সেট না করি তাহলে চলে যাবে কোথায়? আনক্যাটাগরাইজে। ডিফল্ট পোস্ট ফরম্যাট স্ট্যান্ডার্ড পোস্ট ফরম্যাট হবে। পোস্ট ভায়া ইমেল, আমি যদি ইমেলের মাধ্যমে পোস্ট করতে চাই, এই ইমেল অ্যাড্রেসে যদি ইমেল করে দেই তাহলে অটোমেটিক একটা পোস্ট চলে আসবে। বুঝতে পেরেছেন? যদি পোর্ট টোর যদি ঠিক থাকে, পাসওয়ার্ড যদি ঠিক থাকে, ডিফল্ট কোন ক্যাটাগরিতে যাবে সেটাও কিন্তু এখানে বলা হচ্ছে। রিডিংটা কেমন হবে, রিডিংটার ক্ষেত্রেও যে আমাদের ডিসপ্লেটা কেমন হবে। আমরা রিডিংয়ে এসে কি পোস্ট পেজ কি স্ট্যাটিক করে দিয়েছিলাম না, মনে আছে? গতদিন পোস্ট পেজ স্ট্যাটিক করুন। ব্লগ পেজ শো হলে মোস্ট কতগুলো ব্লগ শো করবে? 10টা বাই ডিফল্ট। আমি যদি বাড়াতে চাই সেটাও কিন্তু বাড়িয়ে কমিয়ে রাখতে পারি। সেপারেট ফিড শো, এখানে ফিড নিয়ে তেমন কোনো কথা হয় নাই। ফিড উইজার্ড আমরা ইনস্টল করতে পারি বা প্লাগ ইন ইনস্টল করতে পারি, তার মাধ্যমে ফিড ডিসপ্লে করতে পারি। ফিড নিয়ে কথা হয়েছে, জুমলাতে কিন্তু ফিড নিয়ে কথা হয়েছিল। যারা জুমলা মিস করেছেন, ওয়ার্ডপ্রেসের ফিড, আরএসএস ফিড বলে একটা বিষয় আছে। অন্য সাইটের নিউজ আমাদের সাইটে আমরা কীভাবে ডিসপ্লে করাতে পারি বা শো করাতে পারি, সেটাও কিন্তু এখানে পসিবল। আচ্ছা, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ডিসকভার সার্চ ইঞ্জিন ফর ইন্ডেক্সিং দিস সাইট, এটা আমরা সেট করে সেভ করে রাখতে পারি যে আমার সাইটটা সার্চ ইঞ্জিনে পাবে। এরপরে আছে ডিসকাশন, এটা অ্যাকচুয়ালি কমেন্টসগুলো কিভাবে আসবে। এই যে কমেন্টসের জন্য আর্টিকেল সেটিংস, অ্যাটেম্প টু নোটিফাই এনি ব্লগ লিঙ্ক ফ্রম দ্য আর্টিকেলস, অ্যালাউ লিঙ্ক নোটিফিকেশন ফ্রম আদার ব্লগস, অ্যালাউ পিপল টু পোস্ট কমেন্টস অন নিউ আর্টিকেল। মানে আমি অ্যালাউ করছি, যদি ডিসঅ্যালাউ করি তাহলে পোস্ট কমেন্টস করতে পারবে না। কমেন্টস অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল। দেখেন, আমি যদি কোথাও কমেন্টস করতে চাই, যদি কোনো পেজ থাকে বা পোস্ট থাকে, পেজে নেই, পোস্টে পাবো। পোস্ট, এই যে আমার এটা একটা পোস্ট ছিল, তাই না? এই পোস্টে এসে যদি আপনি দেখেন এই যে কমেন্টস দেওয়ার অপশন আছে। আমি যেহেতু লগ ইন অবস্থায় আছি, এই জন্য আমার অ্যাডমিন লগ আউটের কথা বলছে। আর আমি যদি অ্যাডমিন লগ আউট করি, হ্যাঁ, আমাকে এখানে যেটা বলবে যে নেম আর ইমেল রিকোয়ার্ড, এই যে স্টার মার্কস চলে আসে, খেয়াল করেছেন? সো এখানে যে সেটিংসটা দেওয়া আছে যে কাস্টমার অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এখানে সরাসরি দেখছেন আমাকে লগ ইন করতে বলছে, যেহেতু আমি লগ আউট করেছিলাম না, তো লগ ইন করতে বলছে। তারপর এখানে বলছে যে এনাবেল থ্রেড কমেন্টস, মানে কমেন্টসটা কয় লেভেলে যেতে পারে, রিপ্লাই আপনি কত লেভেল নিতে পারেন। বাই ডিফল্ট কত আছে? 5। অটোমেটিক্যালি ক্লোজ কমেন্টস অন আর্টিকেল ওল্ডার দেন 14 days, এটা কিন্তু যদি টেক মার্কস দিয়ে রাখি, যদি 14 দিনের বেশি কমেন্টস হয়ে যায় সেটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। এবার ইমেল মি হোয়েন এভার এনিওয়ান পোস্ট এ কমেন্টস, যদি আমার আর্টিকেলে কেউ পোস্ট করে তাহলে আমার কাছে ইমেল চলে যাবে। এ কমেন্টস ইজ হেল্প ফর মডারেশন, ডেফিনেটলি কমেন্টসটা সরাসরি ডিসপ্লে করবে না, এটা মডারেশনের জন্য চলে যাবে। এই হ্যাঁ, অ্যাপ্রুভ করতে হবে। তার মানে এখানে বসে বসে আমরা কি করব, আমরা কমেন্টসের সেটিংসটা দিয়ে দিব। মিডিয়াতে তেমন কিছু নেই। মিডিয়াতে এসে এখানে বলতে হচ্ছে যে থাম্বনেল সাইজ
মিনিমাম সাইজ বা লার্জ সাইজের ইমেজগুলো কেমন হবে সেটা এখান থেকে সেটিংস দেওয়া হয়। আর প্যারামরিংস ইউআরএল, আমার সাইটের ইউআরএল দেখতে কেমন হবে। ডে অ্যান্ড নেম, এখানে ডে অ্যান্ড নেম শো করছে কোনো একটা পোস্টের ক্ষেত্রে, বাট আমি যদি বলি যে ডিফল্ট শুধু কি হবে সাইট নেম তারপরে পি নাম্বার, মানে পোস্ট নাম্বারটা দেখাবে, এভাবেও দেখাতে পারি। আবার আমি যদি বলি যে মান্থ অ্যান্ড নেম, শুধু মান্থ আর নেম আসবে পোস্টে, সেটাও দেখানো যেতে পারে। নিউমেরিক ভ্যালু দেখানো যেতে পারে, শুধু পোস্টের নাম, এটা অ্যাকচুয়ালি ফিজিবল। পার্মালিংকস যে বিষয়টা, পার্মালিংকস হচ্ছে আমাদের ইউআরএলটা দেখতে কেমন হবে। হ্যাঁ, এসইওর জন্য পার্মালিংকটা হচ্ছে পোস্ট নেম, সাইট নামের পর পোস্টের নামটা আসবে। সো সাইট নামের পর পোস্টের নামটা যদি আমি পার্মালিংকস এখান থেকে সেট করে দেই যে পোস্ট নেম, এবং এটাকে যদি আমরা সেভ করি, এই যে পোস্ট পার্মালিংকস এরকম দেওয়া আছে, প্রোডাক্ট নেম, শপ নেম, প্রোডাক্ট স্যাম্পল প্রোডাক্ট, এটা দিয়ে দিচ্ছে, দেন সেভ চেঞ্জ। পার্মালিংকসটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের ইউআরএল এ যদি যাই, একটু খেয়াল করেন, আমি যখন এখানে ক্লিক করছি, এখানে শুধু আমি যখন আমার পোস্টের ওপরে ক্লিক করছি, শুধু পোস্টের নামই আসছে, এর ভেতরে যে ডেট ছিল সেগুলো কিন্তু চলে গেছে, তার মানে এটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল। আর এবার যদি আমি প্রোডাক্টের জন্য যাই, যদি আমি প্রোডাক্টের ওপর প্রেস করি, এখানে শুধু প্রোডাক্ট আর তারপর প্রোডাক্টের নামটা আসবে। সেটা বুঝতে পেরেছেন? সো আমাদের পার্মালিংকস চেঞ্জ করার মাধ্যমে আমাদের সাইটের কনফিগারেশনটা হয়ে গেল। সো আমরা কিন্তু একটা সাইটকে যখন বানাবো, ওই সাইটের কনফিগারেশনেও যা যা দরকার আমরা কিন্তু সবই অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করে দিতে পারছি, রাইট? ইভেন একটা টেমপ্লেট যদি আমরা অনলাইন থেকে নিয়েও আসি, সেটা কিন্তু কাস্টমাইজেশনের মাধ্যমে হিউজ চেঞ্জ করে ফেলা যাচ্ছে, যেখানে যেখানে যে চেঞ্জ করার জন্য দরকার সেটাই কিন্তু করা যাচ্ছে। বাট এখানে একটা ছোট লিমিটেশন আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু সিএসএস লেভেলের লিমিটেশন আছে, এসটিএমএল এর লেভেল লিমিটেশন আছে। বাট অ্যাডমিন প্যানেলে আরেকটা ফিচার আছে, আপনারা যদি দেখেন যে অ্যাপিয়ারেন্সের মধ্যে এডিটর বলে একটা বিষয় আছে, খেয়াল করেছেন? ফার্স্টেই যে সিএসএসটা চলে আসছে এটা হচ্ছে style.css, এবং এটা এই টেমপ্লেটের মেইন সিএসএস। আমরা যদি এখানে হাত ঘোরাতে চাই, এখানে যদি চেঞ্জ করে সে আপলোড ফাইল বা আপডেট ফাইল বললেই আপডেট হয়ে যাবে। টেমপ্লেটের যে ইফেক্ট করবেন, যে জায়গায় ইফেক্ট করবেন সেই টেমপ্লেটে ইফেক্ট হবে। আমি যে টেমপ্লেটে এখন অ্যাক্টিভ অবস্থায় আছে সেই টেমপ্লেটেই চেঞ্জ আসবে। আরেকটা বিষয় দেখবেন, যখন আমরা পোস্ট করছিলাম বা পেজ তৈরি করছিলাম, তখন ডান দিকে একটা টেক্সট বলে একটা বাটন প্রেস করলে আমরা ওখানে দেখতে পাবি যে বিষয়টা নিয়েছি, তারপর একটা হেডিং আছে, এই সময়ের মধ্যে হেডিং দিতে, সেগুলো কিন্তু ওখান থেকে এডিট করা সম্ভব, ওখানে স্টাইল দেওয়া সম্ভব, স্টাইল দিয়ে হ্যাঁ, ওখানেও দেওয়া সম্ভব, এখানেও দেওয়া সম্ভব। এখানে কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন এই টেমপ্লেটের, মানে এই স্পেসিফিক টেমপ্লেটের যে যে ফাইলগুলো ইম্পর্টেন্ট সেই ফাইলগুলোর কোড এখান থেকে চাইলে আমরা এডিট করতে পারি। ওকে, এডিটরের মাধ্যমে আমরা এই ফাইলগুলোকে এডিট করতে পারি। হ্যাঁ, ফায়ারবাগ থেকে দেখে দেখে এখান থেকে এসে চেঞ্জ করতে হবে। নেক্সট ক্লাসে আমি যখন একটা ছোট্ট টেমপ্লেট তৈরি করে দেখাবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে একটা ছোট্ট টেমপ্লেট আমরা তৈরি করে দেখব, মঙ্গলবারের ক্লাসে। ওই টেমপ্লেট দেখবেন যেন কীভাবে আমরা তৈরি করছি, একদম র HTML CSS অ্যাড করে ওর সঙ্গে পিএসপির কোড কিছুটা ইনকর্পোরেট করে আমরা HTML এর একটা HTML CSS বেসড একটা ওয়ার্ডপ্রেস টেমপ্লেট তৈরি করে ফেলছি। আর আমরা তো টেমপ্লেটের এডিটিং জানি, যে কোনো টেমপ্লেটের এডিট কীভাবে করতে হবে সেটা কিন্তু আমরা শিখলাম। কীভাবে একটা কাস্টম ওয়েবসাইট বানাতে হবে সেটাও কিন্তু আমরা অলমোস্ট শিখে গেছি। এখন শুধু কি নাম্বার অফ প্লাগইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং এটা সুন্দর করে প্লেস করে রেডি প্রোডাক্ট তৈরি করার এক্সপিরিয়েন্স থাকতে হবে, দ্যাটস অল। হ্যাঁ, সে ধরনের এক্সপিরিয়েন্সটা আপনাদের থাকতে হবে। হ্যাঁ, এখন আপনাদের সাইট বানাতে হবে, মোর অ্যান্ড মোর কি করতে হবে, সাইট বানাতে হবে, তাহলে আপনারা কিন্তু আস্তে আস্তে করে এক্সপার্ট হয়ে উঠবেন। টাইটেল বার, হ্যাঁ টাইটেল বারে কি আসে, সাইটের নাম চলে আসে। হ্যাঁ, হাইপেন না, এটা অ্যাকচুয়ালি একটা পাইপলাইন, প্রোডাক্ট পাইপলাইন
আচ্ছা, এটা আমি একটু দেখছি। রিডিং এ চেঞ্জ করা যায় কিনা, কোথাও আছে কিনা। সব জায়গায় আসছে সাইট টাইটেলে ই কমার্স। টাইটেল নিয়ে কিছু আছে কিনা দেখি। কি করতেছেন এগুলো? আমি খুঁজছি টাইটেল থেকে এই যে ই কমার্স যে কথাটা লেখা আসছে না, হ্যাঁ, ওইটাকে সরিয়ে ফেলতে। ওখানে শুধু ধরেন পোস্টই থাকবে অথবা কোনো প্রোডাক্টের নেমই থাকবে। এই যে এখানে সাইট টাইটেল দেওয়া আছে। ফেল করেছে। বাই ডিফল্ট কিন্তু সাইট টাইটেল প্রোডাক্ট চলে আসছে, জাস্ট অ্যানাদার ব্লগ ওইটা চলে আসছে, কিন্তু আলটিমেটলি ওখান থেকেই নিচ্ছে। ঠিক আছে, কাস্টমাইজেশনের এখান থেকে নিচ্ছে প্রোডাক্ট কথাটা, বাট প্রোডাক্টে ক্লিক করলে কিন্তু চলে যাচ্ছে। ওইটা অ্যাকচুয়ালি হয়তো ইয়ে থেকে সেট হয়ে গেছে। আপনি ইয়েতে যান, সাইড মেনু দিলে এখন মনে করি হুম, না ওই ও কমার্সের মধ্যে কোথাও থেকে সেট হয়েছে প্রোডাক্ট কথাটা। বেস লোকেশন স্টার্লিং,
Rating and review. Rating shows verification owner, product rating. System status এখানেও তো নাই। সবারই কি টাইটেলে প্রোডাক্ট আসছে? জি